খেয়াল করে দেখুন আপনি আপনার দৈনন্দিন জীবন ধারণের জন্য বিভিন্ন ধরনের খরচ বা ব্যয় নির্বাহ করে থাকেন। যেমন আপনি বাসা ভাড়া দিয়ে থাকেন বা আপনার ডেইলি খাবার খরচ থাকে বা আপনি যে অফিসে আসা যাওয়া করতেছেন সেখানে একটা খরচ থাকে বা আপনার ফ্যামিলির ভরণ-পোষণের খরচও কিন্তু থাকে। এর পাশাপাশি আপনি যদি দেশে বা দেশের বাইরে ভ্রমণ করেন সেখানে কিন্তু একটা ট্রাভেল এক্সপেন্স হচ্ছে, রাইট? বা আপনার বিভিন্ন উৎসবে আপনার একটা খরচ নির্বাহ করা লাগতেছে। যেমন ঈদে হইতে পারে বা পূজায় হইতে পারে বা বড়দিনে বা পয়লা বৈশাখ ইত্যাদি বিভিন্ন উৎসবে কিন্তু আপনার একটা খরচ হয়। এর পাশাপাশি আপনার ওয়ান অফ টাইপের খরচ থাকতে পারে, যেমন মেডিকেল এক্সপেন্সেস থাকতে পারে, হ্যাঁ? বা ছেলে-মেয়েকে যদি আপনি পড়ান সেক্ষেত্রে তাদের শিক্ষা ব্যয় থাকে, বা আপনি হজে গেলেন, হজের একটা খরচ থাকতে পারে। এরকম বিভিন্ন টাইপের খরচই কিন্তু আপনি দৈনন্দিন লাইফে করে থাকেন। তাহলে এই খরচগুলো আসলে ইনকাম ট্যাক্স রিটার্নের কোথায় দেখাবেন? আমরা যখন আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করি, ওই প্রিপারেশনের সময় ইনকাম ট্যাক্স রিটার্নের একটা পার্ট আমাদেরকে ফিল আপ করতে হয়, যেটার নাম হচ্ছে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী। এই বিবরণীটাকে লাইফস্টাইল এক্সপেন্সেস নামেও ডাকা হয়। এই বিবরণীর মধ্যে মূলত আমাদের এই যে যত ধরনের খরচ হয়, আমরা এই সব ধরনের খরচ কিন্তু এটার মধ্যেই দিয়ে থাকি, অর্থাৎ এটার মধ্যেই ফিল আপ করে থাকি। এবং এই জীবনযাপন সংশ্লিষ্ট ছাড়াও আপনার থেকে যদি কোনো ধরনের ট্যাক্স ডিডাকশন করে রাখা হয়, যেমন আপনি সঞ্চয়পত্রের ইন্টারেস্ট পেয়েছেন, সেখান থেকে ট্যাক্স ডিডাকশন করে রাখা হয়েছে, ওই ট্যাক্সের অ্যামাউন্টও কিন্তু আমাদেরকে ইনপুট করতে হয় এই ফর্মটার মধ্যেও। বা এনি কাইন্ড অফ ট্যাক্স ডিডাকশন, আপনি স্যালারি পেয়েছেন, স্যালারি থেকে আপনার ট্যাক্স ডিডাকশন করে রাখা হইলো, ওই ট্যাক্স ডিডাকশনটাও কিন্তু আপনি এই ফর্মেই ফিল আপ করবেন। দেখুন, জীবনযাপন সংশ্লিষ্ট এই যে ব্যয় বিবরণী, এটাকে কিন্তু সবাইকে ফিল আপ করতে হয় না। ম্যান্ডেটরিলি এটা সবাই ফিল আপ করার দরকার নাই। এখন আমরা আমাদের আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব আসলে এটা বাংলাদেশে কাদেরকে ম্যান্ডেটরিলি ফিল আপ করতে হয় আর কাদেরকে ফিল আপ করতে হয় না। তবে হ্যাঁ, আপনার যদি ম্যান্ডেটরিলি ফিল আপ করার দরকার নাও হয়, তাও আপনি ভলেন্টারিলি এটা সাবমিট করতে পারেন। এর পাশাপাশি আমরা জানার চেষ্টা করব আপনি এই যে বিভিন্ন খরচগুলা, যেগুলো একটু আগে আমরা বললাম, এই খরচগুলা আপনি এই ফর্মের কোথায় কোথায় ফিল আপ করবেন বা কিভাবে ফিল আপ করবেন। চলেন শুরু করি। জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী আসলে কারা ফিল আপ করবে, এটা সম্পর্কে বলা আছে আয়কর আইন ২০২৩-এর ধারা ১৬৮ সেকশনে। সো আপনি কখনোই যদি আপনার এ সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে যে আসলে কাকে জমা দিতে হবে, তাহলে আপনি সরাসরি ১৬৮ সেকশনে যাবেন। এটা পড়লে আপনি তার কোয়েশ্চেনের বা আপনার যত ধরনের কোয়েশ্চেন আছে সেটার অ্যান্সার পেয়ে যাবেন। আমি যদি আমাদের ওয়েবসাইট থেকে ইনকাম ট্যাক্স অ্যাক্টের ১৬৮ সেকশন দেখানোর চেষ্টা করি, আপনি ইনকাম ট্যাক্স অ্যাক্টে যাবেন। সো আয়কর আইন ২০২৩ ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আপনার সামনে ওপেন হবে, এখান থেকে আপনি জাস্ট এই যে সার্চ অপশানে গিয়ে জাস্ট ১৬৮ লিখে সার্চ করবেন। এই যে ১৬৮ সেকশনটা চলে আসছে, আমরা এখানে ক্লিক করব, দেন ১৬৮ সেকশনটা ওপেন হবে। ১৬৮ সেকশনটা ওপেন হয়েছে। সো ১৬৮ সেকশনে বলা আছে আসলে কাদেরকে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী ম্যান্ডেটরিলি ফিল আপ করতে হবে। আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী বা IT10BB আসলে কি? সো জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী হলো মূলত আয়কর রিটার্নের একটা ফর্ম, যেটা প্রতিটা ব্যক্তি শ্রেণীর করদাতাকে আয়কর রিটার্নের সহিত দাখিল করতে হয়। আর এই বিবরণীটা লাইফস্টাইল স্টেটমেন্ট নামে পরিচিত। অনেকে এটা লাইফস্টাইল স্টেটমেন্ট বলে বা এটাকে IT10BB বলে। সো এখানে একজন করদাতার আসলে তার জীবনযাপনের জন্য যত ধরনের খরচ সে বিয়ার করে থাকে না কেন বা নির্বাহ করে থাকে না কেন, সবগুলো এখানে কিন্তু ইনপুট করতে হয় বা এখানে মেনশন করতে হয়। এবং এই ফর্মটিতে দেখেন, এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে দেখেন 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন এটা হবে জুলাই টু জুন, অর্থাৎ 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত কোনো সময়। এই স্পেসিফিক টাইপটা কিন্তু ভালোভাবে আপনার মাথায় রাখতে হবে, কারণ আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়ে হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে। আর আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে জুলাই টু জুন। তাহলে আপনি যখন এই জীবন ধারণের যে খরচগুলো বা আপনার যে লাইফস্টাইল স্টেটমেন্ট বা লাইফস্টাইল এক্সপেন্সেস জমা দিবেন, ওই এক্সপেন্সেসটা হবে কিন্তু জুলাই টু জুনের জন্য, রাইট? তাহলে এটা আপনাকে যখন ফিল আপ করবেন তখন মাথায় রাখতে হবে। সো এই বিবরণীতে ব্যক্তির বার্ষিক জীবনযাপনের ব্যয় প্রদর্শন করার পাশাপাশিও TDS এবং TCS এর পরিমাণও মেনশন করতে হয়, যেটা আমি আমার ভিডিও শুরুতে বলেছি। আপনার জীবন ধারণের জন্য তো আসলে যত ধরনের খরচ নির্ভর করতেছেন সেটাও দিবেন, এর পাশাপাশি আপনার যত ধরনের ট্যাক্স পেমেন্ট করেছেন, খেয়াল করেন ট্যাক্স পেমেন্ট করেছেন সেটাও দিতে হবে। সো TDS ইটস ওয়ান টাইপ অফ পেমেন্ট অ্যাকচুয়ালি, যেটা আপনার থেকে কেটে রাখা হয়েছে। সো এটাও আপনার এক ধরনের খরচ, এই জন্য আসলে আপনার এখানে খরচের
যে খাতটা, ওই খাতের মধ্যে এখানেও কিন্তু এটা আনতে হয়। সো এই খরচের খাতটা যেরকম জুলাই টু জুন হয়, এই টিডিএস এবং টিসিএসটা হচ্ছে আপনার জুলাই টু জুন সময়ের মধ্যে যত ধরনের ট্যাক্স ডিডাকশন করা হয়েছে বা আপনার থেকে যত ধরনের ট্যাক্স কালেকশন করা হয়েছে সেই ডিটেলসটাই কিন্তু আসবে। সো এখানে এই টাইমটা কিন্তু আমাদেরকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে। টাইমটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। কখন আপনাকে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণীটা ফিল আপ করতে হবে। সো এটা আসলে যেটা আগে বলেছি, এটা ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে জমা দিতে হয়। তাহলে রিটার্ন যে সময় আপনি জমা দিবেন ওই সময় আপনাকে এটাও জমা দিতে হবে। সো রিটার্ন জমা দেওয়ার জন্য আমাদের দেশে ২ টা নিয়ম আছে। একটা হচ্ছে পুরাতন করদাতা নাকি নতুন করদাতা। অর্থাৎ যিনি রিটার্নটা জমা দিচ্ছেন উনি কি লাইফে ফার্স্ট টাইমে রিটার্ন দিচ্ছেন, তাহলে উনি নতুন করদাতা। আর উনি যদি কখনো মানে রিটার্ন জমা দিয়ে থাকেন তখন উনি পুরাতন করদাতা হিসেবে বিবেচিত হন। পুরাতন করদাতাদের জন্য ট্যাক্স রিটার্ন সাবমিশনের ডেট হচ্ছে ৩০শে নভেম্বর, আর নতুন করদাতাদের জন্য হচ্ছে পরবর্তী বছরের ৩০শে জুন পর্যন্ত। তবে সরকার চাইলে এটা যে কোনো সময় বাড়াইতে পারে। আর এই কথাগুলো বলা আছে সেকশন ২-২৩-এ। তার মানে আপনি রিটার্ন জমা দেওয়ার সাথেই কিন্তু IT10 ডাবল বি অর্থাৎ জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী আপনাকে জমা দেওয়া লাগবে। নাও কামিং টু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আসলে কাদেরকে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী বা লাইফস্টাইল স্টেটমেন্ট বা লাইফস্টাইল এক্সপেন্সেসের ডিটেলসটা জমা দিতে হবে? আমাকে কি জমা দিতে হবে বা কারা জমা দিতে বাধ্য? সো যে কথাটা শুরুতে বলেছিলাম এটা সেকশন ১৬৮তে বলা আছে। আপনার যে কোনো সময় জানার দরকার হলে আপনি সেকশন ১৬৮ পড়বেন, তাহলে আপনার জানা হয়ে যাবে। আমার আলোচনাটাও কিন্তু এই সেকশন ১৬৮কে নিয়েই। সো প্রথমত যে কন্ডিশনটা হচ্ছে সেটা হচ্ছে কারো মানে করদাতার মোট আয় যদি ৫ লক্ষ টাকার উপর হয়, মানে যে ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আপনি ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছেন ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি আপনার টোটাল ইনকাম ৫ লাখ টাকার উপরে হয়, তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে জীবনযাত্রার ব্যয় বিবরণী বা IT10 ডাবল বিটা সাবমিট করতে হবে। এক্ষেত্রে আপনার কোনো ধরনের রিলিফ পাবেন না। আপনার মানে ইনকাম যদি ৫ লাখ টাকার উপরে হয় তাহলে আপনাকে দেয়া লাগবে। দেখেন এখানে কিন্তু বলা নাই কোন ইনকাম। মানে আপনার যেকোনো ইনকাম হইতে পারে। সেটা স্যালারি ইনকাম হইতে পারে, সেটা হাউস প্রপার্টি ইনকাম হইতে পারে, সেটা ধরেন যে আপনার ক্যাপিটাল গেইন হইতে পারে। সো এনি কাইন্ড অফ ইনকাম, সবগুলো ইনকাম মিলে আপনারা জানেন আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে টোটাল ৭ ধরনের আয় আছে। তো সব ধরনের আয় মিলে যদি আপনার মোট আয় ৫ লক্ষ টাকার উপরে হয় তাহলে আপনাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জীবনযাত্রার ব্যয় বিবরণীটা সাবমিট করতে হবে। সো এই সম্পর্কিত একটা উদাহরণ যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি। সো আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম। আমার ওয়েবসাইটে আমি এ সম্পর্কিত একটা লেখা আসলে প্রকাশ করেছি যেখানে আমি এই উদাহরণটা দিয়েছি। আমি ওখান থেকে উদাহরণটা আলোচনা করব। সো উদাহরণটা হচ্ছে মিস্টার রেজাউল একটা ইন্ডিভিজুয়াল পারসন। তার এই ইনকামটা ছিল ৩০শে জুন ২০২৪ তারিখে। কী ছিল দেখেন, তার স্যালারি ইনকাম ছিল যেখানে তার বেসিক স্যালারি ছিল ৪,৪০,০০০, ফেস্টিভ্যাল বোনাস ছিল ৭৩,৩৭৩, হাউস রেন্ট অ্যালাউন্স ছিল ২,২০,০০০, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে ৪৪,০০০ এবং কনভেন্স অ্যালাউন্স হচ্ছে ২৫,০০০। এছাড়া তার একটা আদার সোর্স অফ ইনকাম ছিল যেটা ছিল ব্যাংক ইন্টারেস্ট ১২,০০০। তো এই টোটাল ২ ধরনের সোর্স, একটা হচ্ছে স্যালারি ইনকাম আর হচ্ছে আদার সোর্স। আদার সোর্স বলতে ব্যাংক ইন্টারেস্টটাকে আমরা স্যালারির বাইরে আদার সোর্স বলতেছি। টোটাল তার ৮,১৪,৩৩৩ টাকা ইনকাম। তাহলে এখন যদি আপনাকে কোশ্চেন করা হয় এই যে মিস্টার রেজাউল তাকে কি IT10 ডাবল বি অর্থাৎ স্টেটমেন্ট অফ এক্সপেন্সেস রিলেটিং টু লাইফস্টাইল অর্থাৎ লাইফস্টাইল এক্সপেন্সেস সাবমিট করতে হবে কিনা? তো আমরা একটু আগে যেটা দেখেছিলাম, কারো করদাতার মোটায় যদি ৫ লক্ষ টাকার উপরে হয় তাহলে তাকে অবশ্যই লাইফস্টাইল স্টেটমেন্টটা সাবমিট করতে হবে। তাহলে দেখেন এখানে তার টোটাল আয় কত, ৮,১৪,৩৩৩ টাকা। তাহলে এই ব্যক্তিটাকে ওই আয় বর্ষের জন্য অবশ্যই লাইফস্টাইল স্টেটমেন্ট এক্সপেন্সেস যে ডিটেলসটা সেটা কিন্তু সাবমিট করতে হবে, অর্থাৎ IT10 ডাবল বি তাকে অবশ্যই সাবমিট করতে হবে। কারা জীবনযাপন বা সংশ্লিষ্ট ব্যয় বিবরণী সাবমিট করবে তার দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে কারো যদি মোটর গাড়ি থাকে, অর্থাৎ কারো যদি গাড়ি থাকে তাহলে তাকে অবশ্যই IT10 ডাবল বি সাবমিট করতে হবে। এখানে কোনো ধরনের এক্সেমশন নাই, অর্থাৎ আমি যদি বলি যে এটার সাথে আয়ের কোনো সম্পর্ক নাই। তার মানে ধরেন যে এই ব্যক্তির আইসে আমরা একটু আগে যেটা দেখলাম ফার্স্ট কন্ডিশনটা ছিল ৫ লাখ টাকা। ধরেন যে কোনো একজন ব্যক্তি তার কিন্তু টোটাল আয় ৫ লাখ টাকার কম কিন্তু তার একটা গাড়ি আছে, তাহলে তাকে অবশ্যই IT10 ডাবল বি কিন্তু সাবমিট করতে হবে। তার মানে এই কন্ডিশনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটার সাথে আগের কন্ডিশনের কোনো সম্পর্ক নাই। আগের কন্ডিশন ফুলফিল করলে তো সে জমা দিবেই, কিন্তু আগের কন্ডিশন ফুলফিল করলো না কিন্তু তার একটা গাড়ি আছে, তাহলে তাকে অবশ্যই আপনার IT10 ডাবল বি জমা দিতে হবে। তো এই সম্পর্কিত যদি আমি একটা উদাহরণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো উদাহরণটা হচ্ছে মিস ফারজানা চৌধুরী, উনি রামপুর এরিয়াতে বসবাস করে এবং তিনি একটা
এফএমসিজি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছে বা ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করতেছে। তার ইনকামের ডিটেলস যদি আমরা দেখি, দেখেন তার স্যালারাইড পার্সন যেহেতু, তার স্যালারি ইনকাম আছে, স্যালারি মানে বেসিক স্যালারি, ইয়ারলি স্যালারি হচ্ছে, বেসিক স্যালারি হচ্ছে 3,05,000 টাকা, ফেস্টিভ্যাল বোনাস 69,167 টাকা, তার হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 67,500 টাকা, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 21,500 টাকা, কনভেন্স অ্যালাউন্স হচ্ছে 10,000 টাকা। এর বাইরে তার ব্যাংক ইন্টারেস্ট ছিল 12,000 টাকার মতো। আমরা যদি তার টোটাল ইনকামটাকে যোগ করি, দেখেন টোটাল ইনকামটা 4,85,167 টাকা, যেটা 5 লাখ টাকার কম। কিন্তু এখানে বলা হচ্ছে যে মোর ওভার শি ওনস এ প্রাইভেট কার বিলো 1500 সিসি। তার 1500 সিসির একটা 1500 সিসির নিচের একটা প্রাইভেট কার আছে, যেটা টয়োটা এক্সিও ব্র্যান্ডের, এবং এটাই তার ডিটেলস। এখন আপনার কাছে কোশ্চেন হচ্ছে তাকে কি IT10BB সাবমিট করতে হবে কিনা। সো দেখেন একটু আগে যেটা আমরা দেখলাম, এর কিন্তু একটা কি আছে, নিজের নামে একটা গাড়ি আছে। যেহেতু তার নিজের নামে একটা গাড়ি আছে, তাকে অবশ্যই IT10BB সাবমিট করতে হবে। তার টোটাল ইনকাম যদিও 5 লাখ টাকার কম, তাও তাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করার সময় IT10BB যে ফর্মটা, সেটা অবশ্যই তাকে ফিল আপ করতে হবে। জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণীর তৃতীয় যে কন্ডিশনটা, সেটা হচ্ছে করদাতা যদি ব্যবসা থেকে আয় থাকে। কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন, তার যদি কোনো বিজনেস থাকে, ওই বিজনেসের ইনকাম যাই হোক না কেন, তাকে IT10BB বা জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণীটা সাবমিট করতে হবে। তার ইনকাম যেটাই হোক না কেন, অর্থাৎ ইনকাম 5 লাখ টাকার কম হোক, কোনো ব্যাপার না, বা তার যে ব্যবসা আছে ওই ব্যবসায়ের আয়ও ধরেন যে 5 লাখ টাকার কম, তাও কিন্তু তাকে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী বা IT10BBটা সাবমিট করতে হবে। আমরা একটা উদাহরণ যদি আপনাদেরকে দিই এ সম্পর্কিত। সো এই উদাহরণটা যদি আপনি দেখেন, মিস্টার সোলাইমান ওনস এ বিজনেস কল্ড সোলাইমান ট্রেডিং ইন মিরপুর টু ঢাকা ফর দ্য ইয়ার এন্ডেড জুন 30, 2024। দ্য বিজনেস মেড এ প্রফিট অফ 4 লাখ টাকা। ডাজ হি হ্যাভ টু সাবমিট IT10BB? তার মানে দেখেন, সোলাইমান ট্রেডিং নামে মিরপুর 2-এ একজন ব্যক্তির কি আছে, একটা ট্রেডিং হাউস আছে, যেখানে তার টোটাল প্রফিটটা হয়েছে 4 লাখ টাকা। আপনার কাছে কোশ্চেন হচ্ছে তাকে কি IT10BB সাবমিট করতে হবে কিনা। তো একটু আগে যে আমরা কন্ডিশনটা দেখলাম, যে ইনকাম যাই হোক না কেন, কারো যদি ব্যবসা থেকে আয় থাকে, তাহলে তাকে অবশ্যই IT10BB সাবমিট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে মিস্টার সোলাইমানকে তার IT10BB ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করার সময় IT10BB অবশ্যই সাবমিট করতে হবে। IT10BB সাবমিশনের চতুর্থ যে কন্ডিশন, সেটা হচ্ছে করদাতা যদি কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক হয়। শেয়ার হোল্ডার পরিচালক মানে কি, ধরেন যে শেয়ার ওন করে, একই রকমভাবে উনি ওই কোম্পানির ডিরেক্টর হিসেবেও কাজ করে, তাহলে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার ডিরেক্টর। তাহলে করদাতা যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হয়ে থাকে, সেক্ষেত্রে তার ইনকাম যাই হোক না কেন, তাকে কিন্তু IT10BB সাবমিট করতে হবে। তো তাকে এটা বলার সুযোগ নেই যে আমি ওই কোম্পানিতে শুধুমাত্র নামমাত্র একটা অনারিয়াম পাই, বা আমি কোনো ধরনের অনারিয়াম নিই না, আমার কোনো ইনকাম নাই, এই ধরনের কোনো কিছু বলার তার সুযোগ নেই। অর্থাৎ কেউ যদি শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে কাজ করে থাকে, তাহলে তাকে অবশ্যই IT10BB সাবমিট করতে হবে। IT10BB সাবমিশনের সর্বশেষ পয়েন্টটা হচ্ছে, কারো যদি অ্যাপার্টমেন্টে ইনভেস্টমেন্ট থাকে, তবে ওই অ্যাপার্টমেন্টটা হতে হবে সিটি কর্পোরেশন এরিয়া। অর্থাৎ বাংলাদেশে যত ধরনের সিটি কর্পোরেশন আছে বা যতগুলো সিটি কর্পোরেশন আছে, ওই সিটি কর্পোরেশন এরিয়ায় কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্টে কেউ যদি বিনিয়োগ করে, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই IT10BB সাবমিট করতে হবে। অর্থাৎ এটার সাথে ইনকামের কোনো সম্পর্ক নাই বা অ্যাসেট ভ্যালুর কোনো সম্পর্ক নাই। অর্থাৎ কেউ একজন, তার নামে কি আছে, মানে কোনো মানে সিটি কর্পোরেশন এরিয়ায় তার নামে হাউস প্রপার্টিতে ইনভেস্টমেন্ট আছে তার, বা অ্যাপার্টমেন্টে ইনভেস্টমেন্ট আছে, তাহলে তার হাউস প্রপার্টি অ্যাপার্টমেন্টে ইনভেস্টমেন্ট থাকলেই তাকে IT10BB সাবমিট করতে হবে। এখানে ইনকাম বা অ্যাসেট ভ্যালুর সাথে কিন্তু কোনো ধরনের সম্পর্ক নাই। অর্থাৎ এই কন্ডিশনটা ফিল আপ করলেই তাকে IT10BB সাবমিট করতে হবে। দিস ইজ দ্য ফিফথ কন্ডিশন। দেখেন, এতক্ষণ আমরা যে 5টা কন্ডিশন নিয়ে কথা বললাম, যেটা ছিল 5 লাখ টাকার উপরে যে মোটায় বা মোটর কার থাকবে, বা ব্যবসা থেকে আয় থাকবে, বা শেয়ার হোল্ডার পরিচালক যিনি, বা কারো যদি হাউস প্রপার্টিতে ইনভেস্টমেন্ট থাকে সিটি কর্পোরেশন এরিয়ায়, তাদেরকে বাধ্যতামূলকভাবে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণীটা সাবমিট করতে হবে। কিন্তু এই কন্ডিশন কোনোটাই ফিল আপ করলো না কেউ একজন। সে চাইলে ভলেন্টারিলি সাবমিশন করতে পারে, অর্থাৎ ভলেন্টারি সাবমিশনটা করা যাবে। ধরেন যে কারো কি নাই, 5 লাখ টাকার কম ইনকাম, বা মোটর গাড়ি নাই, ব্যবসা থেকে আয় নাই, উনি শেয়ার হোল্ডার পরিচালক না, বা যার তার হাউস প্রপার্টিতে ইনভেস্টমেন্টও নাই, তাও চাইলে সে ভলেন্টারিলি IT10BBটা সাবমিট করতে পারে। IT10BB আরেকভাবে সাবমিশন ম্যান্ডেটরি হয়ে যায় যদি ডিসিটি, মানে কেউ একজন সাবমিট করেন নাই, তাকে যদি ডিসিটি নোটিশ দেয় যে আপনি এই জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণীটা সাবমিট করেন, তাহলে তাকেও আসলে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণীটা সাবমিট করতে হয়। তার মানে এটা হচ্ছে যে কেউ যদি ডিসিটি থেকে নোটিশ পেয়ে থাকে, তখনও তাকে এটা সাবমিশন করতে হয়।
সো আমরা যদি আসি বা আলোচনা করি যে আপনি কোন ইনফরমেশন আসলে কোথায় দিবেন বা কোন খরচগুলা কোথায় দিবেন সেটার জন্য আসলে আমরা সরাসরি চলে আসছি ITN-BB ফর্মটাতে। দেখেন এই জায়গাটাতে লেখা আছে এটা ITN-BB ফর্ম এবং জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী সেই ডেসক্রিপশনটা এই জায়গাটাতে দেয়া আছে এবং এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য। অর্থাৎ সবার জন্য এটা অ্যাপ্লিকেবল না। প্রথমে এখানে দেখেন করদাতার নাম দিতে হয় এবং এখানে টিন নাম্বারটা দিতে হয়। এটা বেসিক ইনফরমেশন হিসেবে। তাহলে আপনি যদি প্রথম নংটা দেখেন এখানে কি দেয়া আছে? ব্যক্তিগত ভরণ পোষণের খরচ অর্থাৎ আপনার ব্যক্তিগত এবং পরিবারের যত ধরনের ভরণ পোষণের খরচ থাকে সেটা আপনি এখানে ইনপুট করতে পারবেন। আমি যদি ইংলিশটা দেখাই আপনাদেরকে, দেখেন ইংলিশে কি বলা আছে? এই যে দেখেন পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি ফ্লুডিং ক্লথ অ্যান্ড আদার এসেনশিয়ালস অর্থাৎ আপনার খাওয়ার বাবদ, কাপড় চোপড় বাবদ এবং অন্যান্য এসেনশিয়াল বাবদ যত ধরনের খরচ হচ্ছে সেটা আপনি এখানে বসাবেন এবং আপনি চাইলে একটা মন্তব্য দিতে পারেন। অন্যান্য আবাসিক ব্যয় হচ্ছে সিরিয়াল 2 তে আসে অর্থাৎ আপনার বাড়ি ভাড়া বাবদ বা অন্যান্য অ্যাকোমোডেশন পারপাস আপনার যত ধরনের খরচ হচ্ছে সেটা এখানে দেখাবেন। এরপরে ব্যক্তিগত যানবাহন সংক্রান্ত ব্যয়, আপনার যদি পার্সোনাল গাড়ি থাকে সেক্ষেত্রে ওই সংক্রান্ত আপনার কী খরচ হচ্ছে বা আপনার পার্সোনাল গাড়ি না থাকলেও আপনি আসা যাওয়ার জন্য বা আপনার ট্রাভেলিং পারপাসে মানে আমি যদি বলি আপনার অফিসে আসা যাওয়ার জন্য যে খরচ হচ্ছে আপনি এটা এখানে দেখাইতে পারেন। সেটা আপনি মন্তব্য কলামে যাবতীয় ইনফরমেশনটা দিতে পারেন যেটা আপনার নট পার্সোনাল গাড়ি রিলেটেড না, এটা আপনার অফিসে আসা যাওয়ার জন্য। কারণ এখানে মন্তব্য কলামটা এই কারণে রাখা হয়েছে এনি কাইন্ড অফ ইনফরমেশন আপনি এখানে দিতে পারেন। এরপর দেখেন পরেরটা হচ্ছে ইউটিলিটি সংক্রান্ত। ইউটিলিটি বলতে দেখেন বিদ্যুৎ বিল, আপনার যে ইলেকট্রিসিটি বিল আসে, গ্যাস বিল, পানি বিল, টেলিফোন, মোবাইল এবং ইন্টারনেট বিল, এই যত ধরনের বিল আছে এই রিলেটেড সবগুলো আপনি ইউটিলিটি সংক্রান্ত 4 নাম্বার যে সিরিয়ালটা আছে 4 নাম্বার সিরিয়ালের মধ্যে আপনি দিতে পারেন। এরপরে যেটা বললাম শিক্ষা, আপনার নিজের এডুকেশনাল পারপাস যে খরচটা হচ্ছে বা আপনার ফ্যামিলি মেম্বারদের যে শিক্ষা বাবদ যে ব্যয়টা হচ্ছে সেটা আপনি এখানে বসাবেন 5 নাম্বার সিরিয়ালে। এরপর হচ্ছে যে দেশে এবং দেশের বাইরে যদি আপনি ভ্রমণ করেন এবং সেখানে এই খরচটা যদি আপনাকে বিয়ার করার দরকার হয়, দেখেন এখানে দেয়া আছে নিজ খরচে, অর্থাৎ আপনি আপনার টাকা দিয়ে যদি দেশে এবং দেশের বাইরে ভ্রমণ করেন মানে অবকাশের জন্য যান, এই সংক্রান্ত আপনার ব্যয়টা সিরিয়াল নাম্বার 6 আসবে। এরপর হচ্ছে উৎসব, যেটা বলতেছিলাম আপনার ঈদ, পূজা, বড়দিন, হ্যাঁ, বা ইত্যাদি অন্যান্য ধর্মাবলম্বীদের যে উৎসব রিলেটেড যে খরচগুলো আছে সেই খরচগুলো আপনি এখানে বসাবেন। এর পাশাপাশি দেখেন উৎসব এবং অন্যান্য বিশেষ ব্যয় আছে। আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম সে আপনার একটা মেডিকেল খরচ হলো, দেখেন এখানে মেডিকেল খরচের জন্য কোনো জায়গায় কিন্তু নেই। আপনি মেডিকেল খরচটা চাইলে এখানেও দিতে পারেন, 1 নাম্বার সিরিয়ালে দিয়ে এখানে মন্তব্য দিতে পারেন ইনক্লুডিং মেডিকেল এক্সপেন্সেস। কিন্তু এর পাশাপাশি দেখেন এখানে অন্যান্য একটা বিশেষ ব্যয় আছে, যেটা বলেছিলাম যে আপনি একটা হজে গিয়েছেন, সে হজ এক্সপেন্সেসটা আপনি কোথায় দেখাবেন? আপনি চাইলে এই জায়গাটাতে দেখাইতে পারেন যেখানে অন্যান্য বিশেষ ব্যয় আছে। সো আপনি অন্যান্য বিশেষ ব্যয়ের এখানে দিয়ে আপনি মন্তব্যতে লিখে দিতে পারেন যে আপনার আসলে এই ব্যয়টা কোন পারপাস হয়েছে। তার মানে দেখেন আমরা যদি বলি 1 থেকে 7 এটাই মূলত হচ্ছে আপনার এক্সপেন্সগুলো দেওয়ার জায়গা। এখন দেখেন এখানে 7টা জাস্ট ক্যাটাগরি দেয়া আছে। একটা মানুষের কিন্তু অনেক ধরনের খরচ হয়। তো সব ধরনের খরচে কিন্তু আপনাকে এই 1 থেকে 7 এর মধ্যে কিন্তু অ্যাকোমোডেট করতে হবে বা আনতে হবে। যত ধরনের খরচই হচ্ছে না কেন আপনাকে এই জায়গাটাতে এসে ফিল আপ করতে হবে। এর বাইরে কিন্তু আপনার জন্য কোনো ধরনের রো রাখা হয় নাই বা কোনো ধরনের ক্যাটাগরি রাখা হয় নাই। তাহলে দেখেন আমরা যদি বলি অন্যান্য শুধুমাত্র 7 নাম্বার ক্যাটাগরিতে আছে, আর অন্যান্য জায়গায় কিন্তু মানে 1 থেকে 6 অন্যান্যও নাই। তার মানে আদার এক্সপেন্ডিচারগুলো আপনি 7 নাম্বার সিরিয়ালের মধ্যে বসাইতে পারেন। ঠিক আছে? সো এটাই হচ্ছে মেন। আরেকটা কথা যেটা আমি ক্লাসের শুরুতে বা ভিডিওর শুরুতে বলেছিলাম সেটা হচ্ছে এটা যখন ফিল আপ করবেন আপনাকে মাথায় রাখতে হবে 30শে জুন থেকে পয়লা জুলাই থেকে 30শে জুন পর্যন্ত। অর্থাৎ ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের খরচটা আসবে। এর আগের খরচটা আসবে না, এর পরের খরচটা আসবে না। ঠিক আছে? সো ওই 12 মাসের খরচই কিন্তু আপনাকে এখানে আনতে হবে। দেখেন এরপর 8 নাম্বার পয়েন্টটা যথেষ্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উৎস কর্তৃত্ব বা সংগৃহীতকরণ। অর্থাৎ আপনার থেকে যত ধরনের ট্যাক্স ডিডাকশন করে রাখা হয়েছে এবং ট্যাক্স কালেকশন করে রাখা হয়েছে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের টোটাল যোগফলটা আপনি এখানে আসবেন। একটা উদাহরণ দেওয়া আছে সঞ্চয়পত্রের মুনাফার উপর কর্তৃত্ব কর সহ। সঞ্চয়পত্রটা যথেষ্ট কমন, তো এই জন্য এটা উদাহরণ দেওয়া হয়েছে। সো ইনক্লুডিং সঞ্চয়পত্রের মানে ইন্টারেস্টের উপর যে ট্যাক্সটা কেটে রাখা হচ্ছে ওই ট্যাক্স সহ আপনার থেকে যত ধরনের ট্যাক্স ডিডাকশন করে রাখা হচ্ছে, সেটা ব্যাংক ইন্টারেস্টের ক্ষেত্রে হইতে পারে, সেটা এফডিআর ইন্টারেস্টের ক্ষেত্রে হইতে পারে, সেটা আপনার স্যালারি আপনি যখন পাচ্ছেন সেখান থেকে যে ট্যাক্সটা ডিডাকশন করে রাখতেছে সেটা হইতে পারে, বা আপনি জমি বিক্রি করার সময় আপনার থেকে যে ট্যাক্সটা মানে
সংগ্রহ করে রাখা হচ্ছে সেটা হইতে পারে, বা আপনি সে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনি ইম্পোর্ট করার সময় ট্যাক্স দিয়ে আসছেন, একটা মালিকানা ব্যবসা আছে আপনার, আপনি ইম্পোর্ট স্টেজে ট্যাক্স দিয়ে আসছেন, ওই ধরনের ট্যাক্স হইতে পারে। সকল ধরনের উৎসে কর্তৃত্ব কর আপনি এই জায়গাটাতে বসাবেন, হ্যাঁ, বা সংগৃহীত করে এই জায়গাটাতে বসাবেন। এটা হচ্ছে যে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে দেখেন বিগত বছরের রিটার্নের সহিত প্রদত্ত আয়কর এবং সারচার্জ, অর্থাৎ লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্নটা যখন আপনি সাবমিট করেছেন সেখানে যদি আপনার কোনো ধরনের ট্যাক্স দেওয়ার দরকার হয়ে থাকে বা ট্যাক্স দিয়ে থাকেন ইনক্লুডিং সারচার্জ, সেটাও কিন্তু আপনি এখানে আনবেন। এটার উদাহরণটা কেন একটু বোঝার চেষ্টা করেন। সো এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সে আপনি ধরেন যে লাস্ট ইয়ারে যে ট্যাক্স রিটার্নটা জমা দিয়েছেন সেটা টাইম ছিল 1 জুলাই 23 থেকে 22 থেকে সে ধরে নিলাম 30 জুন 23-এর জন্য আপনি লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্নটা জমা দিয়েছেন। এবার এসে সেটা জমা দিবেন হচ্ছে 1 জুলাই 23 থেকে 30 জুন 2024 পর্যন্ত, রাইট? এই বছরের জন্য মানে এই সময়ের জন্য আপনি ট্যাক্স রিটার্নটা জমা দিবেন, কারেন্ট ইয়ারের লাস্ট ইয়ারেরটা এটা। তাহলে দেখেন লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্ন আপনি কবে জমা দিয়েছেন। লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্ন যদি আপনি মানে টাইমের মধ্যে জমা দেন, তাও 30 ধরে নিলাম যে আপনি একদম 30 নভেম্বরে গিয়ে আপনি ট্যাক্স রিটার্নটা জমা দিলেন, তাহলে দেখেন এই 30 নভেম্বর যে তারিখে গিয়ে আপনি ট্যাক্স রিটার্নটা জমা দিলেন এটা কিন্তু এই টাইমের মধ্যে পড়তেছে, অর্থাৎ 1 জুলাই 23 থেকে 30 জুন 24-এর মধ্যেই পড়তেছে। তার মানে এই সময়ের মধ্যে কিন্তু আপনি পেমেন্টটা করতেছেন, রাইট? মানে 1 জুলাই 23 থেকে 30 জুন 24 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই কিন্তু আপনি লাস্ট ইয়ারের ট্যাক্স পেমেন্টটা করছেন। বা আপনি ধরেন যে এই বছরের ট্যাক্স পেমেন্টটা আজকে 25 সেপ্টেম্বর, আপনি ধরেন যে 10 দিন পরে ট্যাক্স রিটার্ন সাবমিট করলেন, এই দিন জমা দিলেন। তার মানে দেখেন আপনি ওই ট্যাক্সটা কিন্তু যে ট্যাক্স ইয়ারের টাকা ওই ট্যাক্স ইয়ারে জমা দিচ্ছেন, এর পরের ইয়ারে জমা দিচ্ছেন, রাইট? এরকমই হচ্ছে কিন্তু। যেমন এই যে উদাহরণটা যেটা বললাম, আপনি লাস্ট ইয়ারের যে ট্যাক্স রিটার্ন সাবমিশন করার টাকাটা যদি 30 নভেম্বর দেন, এটা আলটিমেটলি তো এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই দিয়েছেন, মানে এই বছরের যে ট্যাক্স রিটার্নটা জমা দিচ্ছেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই তো দিচ্ছেন। এই জন্যই লাস্ট ইয়ারের ট্যাক্সের টাকাটা এখানে আসে, মানে আপনার লাস্ট ইয়ারে যে ট্যাক্স পেমেন্টটা করেছেন সেটা কিন্তু এখানে আনতে হয় ইনক্লুডিং সারচার্জ। সেই কথাটা আসলে এখানে বলা আছে। দেখেন বিগত বছরের রিটার্নের ভিত্তিতে মানে লাস্ট ইয়ারে ট্যাক্স মানে রিটার্নের ভিত্তিতে আপনি যে আয়কর দিয়েছিলেন বা সারচার্জ দিয়েছিলেন সেটা আপনার এখানে আসবে, এবং সেটা 8 নম্বরে আসবে। তাহলে 8 নম্বরে টোটাল দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে টিডিএস এবং টিসিএস, প্লাস লাস্ট ইয়ারে যদি আপনি কোনো ট্যাক্স দিয়ে থাকেন সেটা। 9 নাম্বারটা ইম্পর্টেন্ট। 9 নাম্বারটা হচ্ছে মূলত ইন্টারেস্ট নিয়ে। ধরেন যে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, ওই লোনের আপনি ইনস্টলমেন্ট পেমেন্ট করতেছেন। আপনারা জানেন ইনস্টলমেন্টের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট আর একটা হচ্ছে ইন্টারেস্ট পার্ট, রাইট? তো ইন্টারেস্ট পোর্শনটা এখানে আসে। মানে আপনি সে ধরেন যে আপনি 1 লাখ টাকার লোন নিয়েছেন, সেখানে কিস্তি দিলেন সে 20,000 টাকা, সে ধরে নেন 20,000 টাকা কিস্তি দিলেন। এই 20,000 টাকার মধ্যে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট সে 17,000 আর 3,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এই 3,000 টাকাটা আপনি এখানে বসাবেন। তার মানে আপনি যদি ফর্মাল বা ইনফর্মাল যে কোনো সেক্টর থেকেই যে লোন নেন না কেন, ওই লোনের ইন্টারেস্ট পোর্শনটা আপনার এখানে দেখাইতে হয়। আর প্রিন্সিপাল পোর্শনটা আপনার ওই IT10B'র লাইবিলিটি থেকে মাইনাস হয়, মানে দুইটা ভাগ হয়ে যায়, প্রিন্সিপালটা ওইখানে মাইনাস হয় আর ইন্টারেস্টটা এখানে দেখায়। তো এটা হচ্ছে 9 নাম্বারে। তো 8 এবং 9 এজন্যই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম। মানে ব্যতিক্রম বলতে কি, আমি যদিও নামটা বলতেছি জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী, তাও এখানে কিন্তু এই জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী ছাড়াও আমাদেরকে ট্যাক্স পেমেন্টের অ্যামাউন্টটা আনতে হয় ইনক্লুডিং টিডিএস এবং টিসিএস, এবং এখানে ইন্টারেস্টের পেমেন্টের পরিমাণও আনতে হয়, মানে সুদের পরিমাণও কিন্তু আনতে হয়। সো আশা করি আপনাদের এই সম্পর্কিত আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে, বা জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী ফিল আপের একটা ভালো আইডিয়া পেয়েছেন। আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আর আপনাদের যদি IT10B নিয়ে অর্থাৎ পরিসম্পদ দায় বিবরণী নিয়ে জানার প্রয়োজন মনে করেন, তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন।